সব মিলিয়ে এনসিপি এবং জামাতের চাপে বিএনপির কপালে শুধুই চিন্তার ভাঁজ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথাতেও উঠে আসে এই শঙ্কার বিষয়টি। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই, স্বামী ছাড়তে পারি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার প্রমুখ এরা যে কোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারেন এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন, তারাই ক্ষমতায় আসবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমার আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এটা না বললে আবার বিএনপি আলাদা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে। ইলিয়াস হোসেন সাহেব, কনক সরোয়ার সাহেব, পিনাকি ভট্টাচার্য আরো অনেকে আছে, ওনারা বারবার বলতেছিল যে তোমরা এই পথটা যাও না, এই পথে গেলে ধরা খাবা। আমরা ওই পথে আর যাইতে চাই না, আমরা আমাদের দেশটাকে গড়তে চাই। কিন্তু এই মুহূর্তে কিভাবে দেশ গড়বেন? নির্বাচনের মাধ্যমে, কারণ গণতন্ত্রের মুক্তি তো নির্বাচনে। ওই নির্বাচনের দিকেই তো আমরা যাচ্ছি। নির্বাচনের ডেটও ঘোষণা করে দিল, তারপরেও কিন্তু দেখেন আলোচনা একটাই, নির্বাচন হবে না, হবে না। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি বোমা ফুটাইছে, বলছে নির্বাচন হবে না, খালি এইটুকু বলছে নির্বাচন হবে না। আপনারা ভিডিওটা দেখবেন, আমি এমন ম্যারাথন হাততালি এর আগে আমি কখনো শুনি নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার প্রমুখ এরা যে কোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারেন এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন, তারাই ক্ষমতায় আসবেন। এরকম একটা হাইপোথিসিস তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য নিজে, এবং তিনি বলছেন ইতিহাসের হাতছানি, নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ, ভালো কিছু হবে, ইনকিলাব জিন্দাবাদ। আসলে কি তাই? দেখেন, প্রথমে বলবো যে এটা খুব আকর্ষণীয় একটা টপিক আপনাদের কাছে, কারণ পিনাকি ভট্টাচার্য এটা আপনাদের কাছে এখন ইমোশনের নাম। মাহমুদুর রহমান, ইলিয়াস, কনক সরোয়ার তারা জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। আমি এর সাথে অ্যাড করলাম ডক্টর মিজানুর রহমান আজহারি, এটা উদাহরণ তাদের মতো অনেকে। পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন, বিএনপি জামাত এনসিপি কেউ নয়, কারা আসছে ক্ষমতায়? কারা আসছে ক্ষমতায়? এর উত্তর হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, আমি যেভাবে বলছি ওইভাবে না, পিনাকি যেটা বোঝাতে চেয়েছেন এটা আমার ব্যাখ্যা সহ বলছি, ইলিয়াসরা তারা ক্ষমতায় আসবে। কিভাবে? একটা জরিপ বিশ্লেষণ করেছেন মূলত পুরো আলোচনা জুড়ে ওই ভিডিওতে, 15 মিনিট 21 সেকেন্ডের ভিডিওতে ব্রাকের যে জরিপ, ওই জরিপ নিয়ে কথা বলেছেন। যে জরিপে আপনারা জানেন অলরেডি যে বিএনপির ভোট কমেছে, জামাতেরও কমেছে, যদিও বিএনপি জামাত ব্যবধান কমেছে, বিএনপি 12%, জামাত 10.something%, এনসিপি 2-2.5-3%, এনসিপিটা কিছুটা বেড়েছে। তো পিনাকি এই জরিপের ফাইন্ডিংস থেকে যেটা দেখিয়েছেন যে একটা বড় অংশ তারা এখন সুইং ভোটার, মানে তারা কাকে ভোট দিবেন এটা সিদ্ধান্ত নেননি। হ্যাঁ, কেউ কেউ কাকে ভোট দিবেন এটা বলেনই নাই, বলতেই রাজি না। তো পিনাকি এখান থেকে বের করেছেন যে 62% বা মোরলেস 62% মানুষ যারা বিএনপি জামাত আওয়ামী লীগ এনসিপি কোন দলকেই সমর্থন করে না, 62% মানুষ। এবার ওই 62%ই ঠিক করবে কারা ক্ষমতা আসবে, কারা আসবে না। অতএব ওই 62%কে ধরতে নতুন কোন শক্তি রাজনীতিতে আসবে, এবং তারা কারা হতে পারে? যে হঠাৎ করেই ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি, যাদের নিয়ে কোনো বিতর্ক নাই, দেশপ্রেমিক শক্তি, জনগণের ব্যাপক আস্থা, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে স্ট্রংলি ধারণ করেন এবং যারা নির্ভুল রাজনীতি করতে পারেন অনেকাংশে, এরকম কিছু লোক দাঁড়িয়ে ওই 62%কে ক্যাপচার করে তারা ক্ষমতায় আসবেন। এবং কে হতে পারেন? উদাহরণ দিয়েছেন যে ডক্টর মাহমুদুর রহমান। এখন মাহমুদুর রহমান নিজে এটা রাজি হবেন না, তিনি রাজি নন, তিনি হয়তো ক্ষুব্ধ হবেন পিনাকির এই আলোচনায়, কিন্তু তারপরও জনগণ যদি চায় মাহমুদুর রহমান আসতে বাধ্য হবে। তিনি উদাহরণ দিয়েছেন যে হোসেন শহীদ সরওয়ার্দী বা এরকম আরো অনেক উদাহরণ, যারা ক্ষমতায় বা রাজনীতি ছেড়ে দিতে চেয়েছেন বা রাজনীতি ছাড়তে বলেছে তার পরিবার, কিন্তু জনগণ চেয়েছে, জনগণ তাকে ঘেরাও দিয়ে ধরেছে, আপনাকে থাকতে হবে, আপনাকে আসতে হবে, আপনাকে আমরা চাই। যেমন ডক্টর ইউনূসের ক্ষেত্রে হয়েছিল এটা, স্যার আপনাকে আমরা চাই, আপনি যেতে পারবেন না। কিন্তু ইউনূস এখন বিতর্কিত হয়ে গেছে, ইউনূস এখন পাতানো নির্বাচনের আয়োজন করেছে। সেই জায়গায় মাহমুদুর রহমান সামনে দাঁড়াবেন এরকম কোন ফিগার। হ্যাঁ, মাহমুদুর রহমান এখন জাতীয় ফিগার, মাহমুদুর রহমানের গ্রহণযোগ্যতা, আমার দেশের মাধ্যমে তার যে অ্যাক্টিভিজম, তার যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা,
জনগণের পক্ষে তার যে অবস্থান এটা বিএনপি জামাতের চাইতে ঊর্ধ্বে, এটা ঠিক আছে। এবং পিনাকি নিজেও যদি আসেন, যেটা বোঝাতে চেয়েছেন সরাসরি এভাবে না বললো, ইলিয়াস, কনক সরোয়ার, আরো আমি দু একটা অ্যাড করলাম যে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল সেলিব্রিটি এখন পিনাকি ভট্টাচার্য, এবং ধর্মীয়, সিনেমা, ক্রিকেট যত প্রকার সেলিব্রিটি আছে সবার উপরে হচ্ছে মিজানুর রহমান আজারী। আমি যদি ধরেও নিই মিজানুর রহমান আজারী জামাত ইসলামী সমর্থক, ঠিক আছে, পিনাকি যেটা দেখাতে চেয়েছেন যে তাদের সাথে বিএনপির অনেকে আসবে, জামাতের অনেকে আসবে, আপ বাংলাদেশ বা এরকম আরো অনেক ভালো লোক আসবে। এক কথায় যদি বলি যে এখন পর্যন্ত রাজনীতিতে যারা বিতর্কিত হয়নি এবং বিভিন্ন দলের মধ্যে যারা তুলনামূলকভাবে ভালো, তারাই এই মাহমুদুর রহমান, ইলিয়াস, পিনাকিদের এই সম্ভাব্য কল্পিত দলে এসে তারা রাষ্ট্র ক্ষমতা এসে যাবে। ইজ ইট পসিবল? তো প্রথমে বলবো যে পিনাকির এই চিন্তায় যথেষ্ট দুর্বলতা আছে। আমি মনে করি না যে এটা সম্ভব হবে, আমি এটাকে একদম ভুল মনে করি। এটা যদি হয় ভালো হয়, এবং এটা যদি সম্ভব আমি নিজে এদেরকে সর্বশক্তি দিয়ে হেল্প করবো যে না, এরা ক্ষমতায় আসুক, যা দরকার টাকা পয়সা আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এবং কথা বলার যোগ্যতা, শারীরিক সক্ষমতা, এই মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, তাদের সাথে যদি আলেম ওলামারা কিছু থাকে এবং জামাত বিএনপির একটা অংশ আসবে, ঠিক আছে, এটা অবশ্যই ওয়েলকাম করবো, কোনো সন্দেহ নেই। ইমপ্রেসিভ একটা থিওরি বা আইডিয়া, কনসেপ্ট, স্পেকুলেশন, কিন্তু আমি এটাকে একদম বাস্তবতার কাছাকাছি মনে করি না। চান্স খুব কম, এবং এরকম হবে বলে আমি 10% বিশ্বাস করি না। হওয়া উচিত, কিন্তু হবে বলে মনে করি না। প্রথম কারণ হচ্ছে পিনাকি যে জরিপের উপর ভিত্তি করে এত হিসাব নিকাশ করেছেন, ওই জরিপকেই তো আমরা অত্যন্ত দুর্বল মনে করি এবং উদ্দেশ্যমূলক ভাবে মনে করি। অল্প কিছু লোককে, প্রায় 12.5 কোটি বা 13 কোটি ভোটারের বাংলাদেশে অল্প কিছু লোককে স্যাম্পল করে, মানে ভেরি লিটল স্যাম্পল সাইজ, একটা জরিপ করেছে, যেখানে আওয়ামী লীগকে আনা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আনা হয়নি, যেটা বিতর্কিত। সেই জরিপের উপর ভিত্তি করে একটা গোষ্ঠীকে ক্ষমতা এনে দিয়েছে। এটা ওভার সিম্পলিফিকেশন। এক, যেমন যার উপর ভিত্তি করে এই কল্পনা করেছেন সেই ভিত্তিই দুর্বল। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি যদি একদম ইউরোপ আমেরিকার মতো হয়ে যায়, আর সেটা হবে রাতারাতি, এটা সম্ভব নয়। এখনো বিএনপির যে সন্ত্রাস সারা বাংলাদেশে, আর জামাত ইসলামী সন্ত্রাস করে না, কিন্তু জামাত যে ভিন্ন মতকে একদম ওয়েলকাম করে তাও না। যেমন জামাত এবি পার্টিকে টলারেট করে না। এবি পার্টির লোকজন যদি জামাতের কোনো নেতার বাসা ভাড়া নিতে চায়, জামাত কোনো নেতার বিল্ডিং এর রুম ভাড়া দিয়ে অফিস করতে চায়, এটা কিন্তু তারা টলারেট করে না। সেই বাংলাদেশে মাহমুদুর রহমানরা রাজনীতি করবেন, পিনাকি ভট্টাচার্যরা, আর বিএনপি আঙ্গুল চুষে সেটা গ্রামগঞ্জে সব জায়গায় বিস্তৃত হতে দিবে তা না। তবে হ্যাঁ, এটা যদি ওই কিংস পার্টি টাইপের ব্যাপক রাষ্ট্রীয় সমর্থন থাকে, সেনাবাহিনীর সমর্থন থাকে, তারা যদি নির্বিঘ্নে কাজ করতে দেয়, কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলে জনগণের সমর্থন আদায় সম্ভব। আর বিএনপির একটা অংশ আসবে, তারা আবার বিএনপির মূল যে অংশটা, তারেক রহমানপন্থী চান্দাবাজ যে অংশটা, যে চান্দাবাজ অংশের সাথে ঝামেলা করে পারবে বা তাদেরকে রাজনীতি করতে দিবে, এটা ভেরি টাফ। আবার পিনাকিরা যে টাইপের স্পষ্টবাদী মাহমুদুর রহমান, তাতে ডিপ স্টেট সরকার তাদেরকে কিংস পার্টির মতো মূল্যায়ন করে সুযোগ করে দিবে, এটাও অসম্ভব। এই জায়গায় পিনাকির এই চিন্তা আমি মোটেই সঠিক মনে করি না। তবে এরকম যদি হয়, ওয়েলকাম হওয়া উচিত। এবং আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমানরা জীবনে অনেক কিছু করেছেন, অনলাইন কাঁপিয়েছেন, বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে অনেক অবদান তাদের আছে, দেশ স্বাধীন করতে অবদান আছে। এখন তারা রাজনীতিতে এসে একটা চমক দেখাক। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমার আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণায় দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এটা না বললে আবার বিএনপি আলারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি 1 সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে। এডিটর সাহেব এনা দেখা দেন, নাহলে ব্যাট ব্যাগ ফাপড় নিতেছি। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো। তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। দেখেছেন? আর আল্লাহর কি কাম, এটা নতুন জরিপ আসিছে। আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি। 12% মানুষ বিএনপিকে ভোট দিবি বলিছে, 10.4% মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে বলিছে, মানে 10.5% মানুষ। 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে, এবং 2.8% মানুষ, মানে প্রায় 3%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দিবে। তবে কাকে ভোট দিবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 48%-এর বেশি মানুষ। অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, BIGDর একটা জরিপ। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল। সেখানে 16.30% মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল। এইটা সে গতবার আর এইবার একটু পাশাপাশি দেখেন, তাহলে বুঝবে যে কেমন কমিছে। 11.30% মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল। তার মানে জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে, এনসিপির কি সামান্য কিছু বাড়িছে। তবে 62% মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না, তাই না? কারণ তারা হয় বলতে রাজি হয়নি, অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরা এই 1 বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারে সরাই ফেলছে, আরো ফেলবে। বিএনপির জনসমর্থন, দলের জনসমর্থন 26.32% কমিছে। হে প্রভু হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, ইয়া ক্যা হুয়া। এডিটর সাহেব হে অরিজিনালটা শুনে দেন একটু। हे प्रभु हे हरि राम
राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गला में पानी आ गया गमछा भी खुल गया मेरा गलती ये देखिए হ্যাঁ, ছাত্র ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা বিএনপিকে জিততে পারবে, তারা মনে করতেছে পারবে, কারণ আওয়ামী লীগের এই 7.3% ভোট তারা নিবে। কিভাবে তারা এটা নিবে, কৌশল কি, আসেন সেটা একটু বুঝে দেখি। তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব, ধানমন্ডি, 32 নম্বর আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে। আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান, ফজা পাগলা, হাবিবুর রহমান হাবিব, এরা তো কেন্দ্রীয় পর্যায়ে, এমনকি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করিচ্ছে। শুনেন, এটা বগুড়ার শাহ আলম সাহেব করছে। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, অথচ আজকে যারা দেশের টিকিট দিতে চায়, জামাতের মধ্যে একটি নতুন সংগঠন করেছে হিন্দু জামাত, এটা কখনো সম্ভব? তারা এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে 3 দিনের ভূমি আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে, যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা যাবে না। এই দুই নেতাকে অস্বীকার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, তো তাতে হয়তো এই 7%-এর 4-5% ভোট পাইতেও পারে, কিন্তু এটা পাইতে গিয়া আরো 8-10% নিজস্ব ভোট সে হারাবে। তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে? আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি, তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো যাই হোক, এটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই। তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন, এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন। আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা। আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করছি। আসেন দেখি এটা কেমন। বিএনপিতে দুইটা কাজ করে। এক, সোশ্যাল কনফ্লিক্ট, যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে, মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে, দলের ভিতরে ঢুকে ফেলে। মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে। আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে, আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে। এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা। কি সুবিধা পায় এতে? সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট, এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি, কারণ আমি তো নেতা, আমার কথা দুই পক্ষই শুনবে। তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন? মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলবো। দলের ভেতরে যদি আমি ইন্টারনাল, সমাজ তো আমার কথা শুনে না, তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে। আর একটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছিয়ে লাগিয়ে দেয়। এই যে কনফ্লিক্টটা দলের ভিতরে নাই সেটা তৈরি করে। আমাকে এই যে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয়েল এজেন্ট। হ্যাঁ, তার মানে কি বুঝেছেন? তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হবো বা সংকুচিত হবো বা ভয় পাবো, এবং আমি একটা আশ্রয় খুঁজবো, এবং আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে, অথবা সেই আশ্রয় দেবে। তার মানে বুঝেছেন তো? বা সেই বলবে আরে ব্যাপার না, আমি দেখতেছি, আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, তো সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে, তারা এটা চাপে ফেলা, ভয় দেখায়, আনুগত্য আদায় করে। এটা বিএনপির কৌশল। যাই হোক, এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা, এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল। তো যাই হোক, এখন এই যে নির্বাচনে জরিপ, এটা প্র্যাকটিক্যাল ফলাফলটা কি? প্রথম ফল হইতেছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা, এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল। ধরেন এনসিপি আর জামাত ঐক্য হইল, ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আওয়ামী লীগের ভোট আর জাপার ভোট মিলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইল, তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে পারতেছে? না, পারতেছে না। কারণ 62.5% মানুষ জামাত, বিএনপি, এনসিপি কারোই, এই 62.5%-এর ভয়েস হয়ে উঠতে পারবে যারা, তারাই আগামী সরকার তৈরি করবে। তাইলে কিভাবে এটা গড়ে উঠবে? বাংলাদেশ একটা রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এই 62% মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে, এই মানুষকে ভয়েস দিতে হবে। এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে। কিভাবে? ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয়। 1 নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে। 2 নাম্বার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে। 3 নাম্বার, আওয়ামী ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে। 4 নাম্বার, একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে। তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই 62% সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে। এখন কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে? আচ্ছা, অনেকেই আছে। আমি আজ একজনের নাম বলবো, মাহমুদুর রহমান। উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবাই ওনার পাশে এসে দাঁড়াবে। ইলিয়াস কনক, পিনাকির কথা বাড়ি দেন, এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝাঁপে পড়বি। এর বাইরে হেফাজত, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এবি পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরা সবাই এসে দাঁড়াবে। এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।